আচ্ছা, লটারির টাকা পেলে মানুষ সাধারণত কি করে বলুন তো? বেশিরভাগ ক্ষেত্রেই টাকাটা খুব তাড়াতাড়ি খরচ হয়ে যায়, তাই না? কিন্তু আজকের এই বিশ্লেষণটা এক অবিশ্বাস্য সত্যি গল্পের উপর ভিত্তি করে তৈরি, যেখানে লটারির টাকা দিয়ে শুধু ভাগ্য বদলায়নি, বরং একটা আস্ত সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে। চলুন এই অসাধারণ যাত্রার গভীরে যাওয়া যাক। এই গল্পের শুরুটা কিন্তু এই সংখ্যাটা দিয়েই 1 কোটি টাকা। একবার ভাবুন তো, এই অ্যামাউন্টটা, মানে এটা এমন একটা সংখ্যা যা এক রাতের মধ্যে একজনের জীবনের পুরো সমীকরণটাই ওলটপালট করে দিতে পারে। আর আমাদের গল্পের নায়ক সন্তোষ ভৌমিকের জন্য এই টাকাটাই ছিল তার যাত্রার স্টার্টিং পয়েন্ট। হঠাৎ করে যদি অনেক টাকা হাতে আসে, একজন সাধারণ মানুষ তখন কি করে? প্রশ্নটা শুনতে হয়তো সোজা, কিন্তু এর উত্তরটা জানেন প্রায়শই খুব জটিল হয়। বেশিরভাগ মানুষ হয়তো খরচ করে ফেলে, কেউ হয়তো কোথাও ইনভেস্ট করে, কিন্তু আমাদের গল্পের নায়ক যে রাস্তাটা বেছে নিয়েছিলেন তা ছিল একেবারেই অন্যরকম। তো সালটা ছিল ২০২৭, আর আমাদের গল্পের নায়ক সন্তোষ ভৌমিক একজন একেবারেই সাধারণ মধ্যবিত্ত মানুষ। হঠাৎ করেই এই প্রশ্নের সামনে এসে দাঁড়ালেন। একটা লটারির টিকিট তার ভাগ্য এমনভাবে বদলে দিল যে তিনি 1 কোটি টাকার মালিক হয়ে গেলেন। আর ঠিক এইখান থেকেই গল্পটা একটা একদম নতুন মোড় নেয়। এই যে স্লাইডে সন্তোষ ভৌমিকের কথাটা দেখছেন, খেয়াল করুন, আমি শুধু খরচ করিনি, আমি এটিকে গুণ করেছি। মানে শুধু এই একটা কথাই বুঝিয়ে দেয় তার ভাবনাটা কতটা আলাদা ছিল। এই গল্পটা শুধু টাকা ওড়ানোর নয়, বরং কৌশল দিয়ে সম্পদ তৈরি করার। তো চলুন এবার দেখা যাক জীবনের এত বড় একটা সুযোগ পেয়ে তিনি প্রথম কি করেছিলেন। আর তার প্রথম পদক্ষেপটাই ছিল এমন একটা কিছু যা সবাইকে একেবারে চমকে দিয়েছিল। বলা যেতে পারে এক বিরাট ঝুঁকিপূর্ণ জুয়া। তিনি যা করলেন তা সত্যি অবিশ্বাস্য। একটা কি দুটো নয়, নিজের লটারির টাকার প্রায় সবটা দিয়েই কিনে ফেললেন ১৮৫টা আলাদা প্লট। একবার ভাবুন তো, হঠাৎ পাওয়া এতগুলো টাকা দিয়ে এত বড় একটা রিস্ক নেওয়ার সাহস কজনের থাকে? স্বাভাবিকভাবেই যা হওয়ার তাই হলো। তার বাড়ির লোক, বন্ধুরা সবাই তাকে বোঝাতে শুরু করল। চারপাশ থেকে একটাই কথা ভেসে আসছিল, এত বড় ঝুঁকি নিস না। তাদের চোখে এটা ছিল টাকা নষ্ট করার শামিল। সন্দেহের মেঘটা যেন আরও ঘন হয়ে আসছিল। সবাই ধরেই নিয়েছিল যে এই টাকা তো ডুব জায়গা, মানে টাকাটা শেষমেশ জলে যাবে। তার এই সাহসী বিনিয়োগটাকে ঘিরে একটা বিরাট অবিশ্বাসের দেওয়াল তৈরি হয়ে গেছিল। কিন্তু তার নিজের প্ল্যানের উপর বিশ্বাসটা ছিল অটুট। সবার এই সম্মিলিত সন্দেহের থেকেও তার স্বপ্নটা ছিল অনেক অনেক বড় এবং স্পষ্ট। এবার আমরা গল্পের ৩য় পর্বে চলে এসেছি। দেখুন, সন্তোষ ভৌমিকের প্ল্যানটা কিন্তু শুধু জমি কেনাতেই থেমেছিল না। তার আসল লক্ষ্য ছিল ওই জমিগুলোকে ভিত্তি করে নতুন কিছু তৈরি করা। তার স্ট্র্যাটেজিটা ছিল খুব সহজ, কিন্তু দারুণ পাওয়ারফুল। দুটো ভাগে ভাগ করা। এই স্লাইডেই দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রথম ধাপ অ্যাসেট কেনা, মানে ওই ১৮৫টা প্লট। আর দ্বিতীয় ধাপ সেই অ্যাসেটের ওপর কিছু তৈরি করা, মানে একটা ফ্যাক্টরি খোলা। তিনি একটা জিনিস খুব ভালো করে বুঝেছিলেন যে শুধু জমির মালিক হয়ে বসে থাকলে চলবে না, আসল কাজ হলো কিছু সৃষ্টি করা। জমিটা ছিল তার কাছে একটা ক্যানভাসের মতো, আর সেই ক্যানভাসে একটা আস্ত শিল্প সাম্রাজ্য গড়ে তোলাই ছিল তার স্বপ্ন। কিন্তু রাস্তাটা জানেন একদমই সহজ ছিল না। ফ্যাক্টরি বানাতে গিয়ে তাকে একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। মেশিনের বিপুল খরচ, কর্মী নিয়োগের ঝক্কি, আর মাথার ওপর তো সবসময় ছিল সব টাকা হারানোর ভয়টা। এ সব কিছু নিয়েই তাকে এগোতে হয়েছে। কিন্তু তিনি দমে যাননি। তার ওই কঠোর পরিশ্রম আর জেদের ফলও কিন্তু মিলতে শুরু করল। ধীরে ধীরে ফ্যাক্টরির চাকা ঘুরতে লাগল, আর টাকাও আসতে শুরু করল। তার দেখার স্বপ্নটা অবশেষে সত্যি হতে শুরু করেছিল। এই পুরো যাত্রার শেষটা ছিল এক কথায় অসাধারণ। তিনি শুধু যে টাকা পয়সার দিক থেকে সফল হলেন তাই নয়, সমাজে তার পরিচয়টাও পুরোপুরি বদলে গেল। এই স্লাইডটা একবার দেখুন, তার পরিচয়ের বদলটা এখানে কি সুন্দরভাবে দেখানো হয়েছে। আগে তিনি ছিলেন শুধুই একজন লটারি বিজেতা, আর আজ তিনি একজন সম্মানিত ব্যবসায়ী। সমাজের চোখে তার পরিচয়টা একদম আমূল পাল্টে গেছে। তো আজ তার সাম্রাজ্যে কি আছে? ১৮৫টা প্লট, একটা নিজের ফ্যাক্টরি, আর এই সবকিছু থেকেও যা অনেক বড়, তা হল সমাজে নিজের একটা সম্মান, একটা পরিচিতি।
চলুন এবার এই গল্পের সবচেয়ে জরুরি শিক্ষাটার দিকে নজর দেওয়া যাক। এই যে এত কিছু হলো, এর আসল জয়টা ঠিক কোথায় ছিল? এর উত্তরটা সন্তোষ ভৌমিকের নিজের কথাতেই আছে। টাকা পাওয়াটা বড় কথা নয়, সেই টাকা দিয়ে বড় কিছু তৈরি করাই হলো আসল জয়। মানে টাকাটা ছিল শুধুই একটা সুযোগ, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা স্থায়ী কিছু তৈরি করা, এটাই ছিল তার আসল বিজয়। সুতরাং এই গল্পটা আসলে ভাগ্য নিয়ে নয়, এটা হলো কিছু তৈরি করা নিয়ে। আসল প্রশ্নটা হলো, সুযোগ পেলে আমরা সেটা দিয়ে কি তৈরি করি? এ গল্পটা হয়তো এখানে শেষ হচ্ছে, কিন্তু কিছু তৈরি করার সম্ভাবনা তো অফুরন্ত। প্রশ্নটা হলো, এরপর কি তৈরি হবে?